উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো আল্লাহর রহমতে আশা করতেছি। মহান আল্লাহর কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের রহমতে আমরা যেখানে আছি সবাই সুস্থ আছি, ভালো আছি। তো সৃষ্টি শিক্ষা পরিবারের খুলনা শাখা সৃষ্টি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। 12 অধ্যায় বেসিক বলতে বোঝানো হচ্ছে 12.1 যে বেসিকগুলো আমরা শিখবো সেটা। 12.1 যে বেসিকগুলো আছে সেটার উপরে জানবো। আমি মনে করো এখানে এটার উপরে আমাদের ধারণা আছে, সবার কম বেশি নবম শ্রেণীতে আমরা শিখেছিলাম। দুটি সমীকরণ যদি হয় এমন, মনে করো হচ্ছে আমি সংখ্যা দিয়ে শেখালে বেশি ভালো হয়। 2x + 3y ইকুয়াল হচ্ছে 7, আরটা লিখলাম হচ্ছে 7x - 5y ইকুয়াল হচ্ছে 2। আমাদের সমীকরণ এখানে লিখেছি। তো সরল সমীকরণ বলতে বোঝানো হয় দুই চলক। এখানে লেখা আছে প্রথমে দুই চলক। দেখো এখানে একটা চলক x আর একটা চলক হচ্ছে y। দুই চলক বিশিষ্ট সরল। সরল শব্দের অর্থ হচ্ছে x এর মাত্রা যদি 1 হয় এবং y এর মাত্রা যদি 1 হয়, তাহলে এই x এবং y মিলে যে সমীকরণগুলো গঠন হয়, x এবং y মিলে যে সমীকরণগুলো গঠন হবে, এগুলো হচ্ছে সবই সরল সমীকরণ। সরল সমীকরণ তার মানে হচ্ছে এই রেখাগুলো হবে সরল রেখা। এখানে x এবং y তুমি স্বাধীন স্বাধীন মান ধরলে তুমি যে রেখাটা পাবে, গ্রাফে যদি অঙ্কন করা হয় রেখাগুলো এরকম সরল রেখা হবে, এরকম সরল রেখা হবে। যে কোনো দিক থেকে রেখাগুলো অঙ্কন করা হতে পারে, সবগুলো রেখায় সরল রেখা হবে। তাই বলা হয়েছে প্রথমত দুই চলক, তাহলে চলক একটা x আর একটা হচ্ছে y, আর দুই চলক বিশিষ্ট সরল। সরল শব্দের অর্থ হচ্ছে সোজা। এই যে সমীকরণগুলো থেকে যে তুমি যে ফলাফলগুলো পাবে, সেই ফলাফলগুলো হবে সরল রেখা। তাহলে সরল সহজ সমীকরণ। সমীকরণ মানে বুঝতেছো যে চলকের সমন্বয় যখন দুটি রাশি সমন্বিত করা হয়, যেমন x + y ইকুয়াল হচ্ছে 0, এই ইকুয়াল মানে দুটো পার্ট, একটা বীজগাণিতিক রাশি ওরটার সঙ্গে আরেকটা বীজগাণিতিক রাশি যে সম্পর্ক স্থাপন করা হয় ইকুয়ালের মাধ্যমে, সমান চিহ্নের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে সমীকরণ। তাই বলা হয়েছে দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। আমরা অধ্যায়ের নামকরণের সার্থকতা সম্পর্কে জানলাম, যে অধ্যায়ে কি ব্যাপারে নামকরণ করা হয়েছে। নামকরণটা হচ্ছে দুই চলক বলতে বোঝানো হচ্ছে দুইটা চলক, আর দুই চলক বিশিষ্ট সরল বলতে বোঝানো হচ্ছে এই সমীকরণের মাধ্যমে যে রেখাগুলো পাবে, রেখাগুলো সবসময় সরল রেখা হবে। আর সমীকরণ বলতে আমরা জানি যে দুটো পার্ট থাকে, দুই পাশে দুইটা পার্ট থাকে। তো আমরা এটার উপরে বিস্তারিত কিছু আলোচনা শিখবো ইনশাআল্লাহ। কখন সমীকরণের কয়টি সমাধান আসে, সমাধানগুলো কেমন ভাবে বের করতে হয়, সমাধানগুলো কেমন হয়, এই সম্পর্কে আজকে আমরা ক্লাসগুলো করব। এবং 12.1 এর উপরে লেকচারটা দেওয়া হবে আজকে। আমরা আজকে এই ক্লাস থেকে আমরা 12.1 এবং 12.2 সম্পর্কে জানবো। 12.1 আর 12.2 এই দুটো টপিকসের উপরে লেকচার দেওয়ার ইচ্ছা আছে। তো 2x + 3y ইকুয়াল যদি 7 হয়, তাহলে সমীকরণ লিখলাম 3x - 5y ইকুয়াল হচ্ছে 2। তো এই যে দুটো সমীকরণ দিয়ে তুমি কতগুলো সমাধান পাবে, কতগুলো সমাধান আসবে, তার কিছু বৈশিষ্ট্য এবং আদৌ সমাধান আসবে কিনা, সমাধান বের করা যাবে কিনা, সমাধান যদি বের হয় তাহলে কতগুলো সমাধান বের হবে, তার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে 12.1 আলোচনা করা হয়েছে। তো 12.1 সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানবো সেগুলো সম্পর্কে বেসিক নিয়ে আলোচনা করতেছি এখানে আমরা। তো দেখো প্রাথমিকভাবে যেটা শিখতেছি আমরা, এখানে এই কতগুলো সমাধান আছে বা সমাধান আজও করা যাবে কিনা, আর কোন সমীকরণগুলো সামঞ্জস্য বা সমাধানযোগ্য সেটার উপরে যে আলোচনাগুলো করা হয়, সেই বেসিকগুলো আমরা এই অধ্যায় থেকে শিখবো ইনশাআল্লাহ। তো এখানে এই বেসিক বের করার জন্য প্রথমে যে তথ্য আমরা কাজে লাগাই, দেখো এখানে x এর সহগ হচ্ছে 2 আর এখানে x এর সহগ হচ্ছে 3, এখানে y সহগ হচ্ছে +3, এখানে y সহগ হচ্ছে -5, আর এখানে কনস্ট্যান্ট আছে 7, কনস্ট্যান্ট হচ্ছে 2। কনস্ট্যান্ট বলতে বোঝানো হয় ধ্রুবক সংখ্যা। এখানে ধ্রুবক সংখ্যা হচ্ছে 7 আর 2, যার সাথে কোনো সহগ নেই, যারা শুধু নিজস্ব মান, স্বাধীন মান প্রকাশ করে। ওই মানগুলো কখনো বাড়ানো যাবে না, কমানো যাবে না, স্বাধীন মান 7 এবং 2। যদি আমরা এখন ক্যালকুলেশন করতে চাই, এখানে x এর সহগ দ্বয়ের অনুপাত, এখানে x এর সহগ দ্বয়ের অনুপাত মানে হচ্ছে ভাগ। সবসময় উপরেরটা ভাগ নিচেরটা লিখবো আমরা, যেটা আগে থাকবে তাকে আগে লিখবো। 2/3, 2/3 কে কিন্তু আমরা কাটাকাটি করতে পারতেছি না, কারণ এই দুটো মান দেখো দুটোই মৌলিক সংখ্যা, একে কাটাকাটি করার কোনো সুযোগ নেই। x এর সহগ দ্বয়ের অনুপাত, এরপর তুমি লিখতেছো y এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত সমান, দেখো তুমি পাচ্ছ 3/5 -5, যেটাকে আমরা জানি যে ভগ্নাংশের হরে কখনো আমরা মাইনাস রাখি না, এটাকে দেখা হয়েছে -3/5। তুমি দেখতেছো তোমার এখানে x এর সহগ দ্বয়ের অনুপাত এসেছে -2/3।
আর y এর শতকরা অনুপাত এসেছে -3/5। তোমার এখানে যে দুটো মান পেয়েছো তোমরা, এখানে দুটো মান দেখো 2/3 আর -3/5, দুটো মান কিন্তু দুই রকম, দুটো মানের কোনো মিল নেই। যখন দেখবা যে x এর শতকরা অনুপাত একরকম আর y এর শতকরা অনুপাত আরেক রকম ভিন্নতা এসেছে, তখন এই সমীকরণ থেকে একটি মাত্র সমাধান বের হবে। তখন তুমি বলতেছো যে আমরা পাচ্ছি এখান থেকে কি পাচ্ছি, আমরা পাই 2/3 নট ইকুয়াল হচ্ছে -3/5। এই দুটো মান সমান নয়। যদি এই দুটো মান অসমান হয়, তখন এই যে দুটো সমীকরণ জোট, এটা হচ্ছে সমীকরণ জোট, এই সমীকরণ জোটের একটি মাত্র সমাধান বিদ্যমান। অতএব সমীকরণ জোটের একটি মাত্র সমাধান বিদ্যমান, এর সমাধান আছে। তাহলে কতগুলো সমাধান আছে? এই সমীকরণ জোটের একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র সমাধান বিদ্যমান। এই একটি মাত্র আরেকটা নাম আমরা জানি, অনন্য বলি আমরা এটাকে, অনন্য। যাকে একটি মাত্র বলে তাকে আমরা অনন্য হিসেবেও বলি, যে একটি মাত্র সমাধান বিদ্যমান। আরো কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই সমীকরণ জোটটি পরস্পর সামঞ্জস্য বলতে বোঝানো হয় একটি মাত্র সমাধান বিদ্যমান, এর হচ্ছে সামঞ্জস্য বলতে বোঝানো হয় সমাধান করা যাবে। এর সামঞ্জস্যের মিনিংটা আমাদের জানতে হবে। এটার অর্থ হচ্ছে সমাধান করা যায়, সমাধানযোগ্য। তার মানে এটাকে তুমি সমাধান করতে পারবে, সামঞ্জস্য। এরপরে আছে নির্ভরশীল, কিন্তু এই সমীকরণটা আমাদের নির্ভরশীল নয়, এটা অনির্ভরশীল। অনির্ভরশীল বলতে বোঝানো হচ্ছে যে এই যে সমীকরণটা আমি এখানে লিখেছি, এর দুটো সমীকরণ, এই সমীকরণ জোট, এই সমীকরণ জোটের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। x এর শতকরা অনুপাত 2/3, y এর শতকরা অনুপাত -3/5 পেয়েছি আমরা। তো দেখতেছি আমরা পাই 2/3, x এর সহগ এবং y এর সহগের অনুপাত অসমান। যখন অসমান দেখতেছো তখন তোমার বৈশিষ্ট্য সমীকরণ জোটের একটি মাত্র সমাধান বিদ্যমান, সামঞ্জস্য মানে সমাধান করা যাবে। অনির্ভরশীল, এই অনির্ভরশীলের মিনিংটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। অনির্ভরশীল বলতে বোঝানো হয় যে একটা ইকুয়েশনের মাধ্যমে আরেকটা ইকুয়েশনকে পাওয়া যায় না। যখন দুটো ইকুয়েশন একই বৈশিষ্ট্য বহন করে, তার মানে যখন দুটো সমীকরণের একটি মাত্র সমাধান রেখা পাওয়া যায়, সরলরেখা পাওয়া যায়, তাকে বলা হয় নির্ভরশীল। আর অনির্ভরশীল বলতে বোঝানো হয় যে এই সমীকরণ এবং এই সমীকরণ স্বতন্ত্র। এর জন্য একটা রেখা পাওয়া যাবে, এর জন্য আলাদা একটা রেখা পাওয়া যাবে, এর জন্য একটি রেখা, এর জন্য আরেকটি রেখা পাওয়া যাবে, যার জন্য একে বলা হয়েছে অনির্ভরশীল। কেউ কারোর উপর নির্ভরশীল নয়, দুইজন আলাদা আলাদাভাবে দুটি রেখা প্রকাশ করবে এখান থেকে। তাহলে আমরা প্রথমে একটা সমীকরণ জোট দেখেছিলাম, সেই সমীকরণ জোট থেকে কিছু বৈশিষ্ট্য শিখলাম। কি শিখলাম? প্রথমে x এর সহগের অনুপাত বের করেছি, y এর সহগের অনুপাত বের করেছি। যখন দেখবো এই দুটো অনুপাত অসমান, তখন আর ধ্রুবকদের অনুপাত বের করতে যাব না, যার কারণে আমরা ধ্রুবক বের করিনি। এখানে লিখেছি সমীকরণ জোটের একটি মাত্র সমাধান বিদ্যমান এবং তারা সামঞ্জস্য বলতে বোঝানো হয় সমাধান করা যাবে এবং অনির্ভরশীল, একটির মাধ্যমে আরেকটিকে পাওয়া যাবে না। আমরা এখন আরেকটা সমীকরণ জোট দেখব। আমরা প্রথমে একটা সমীকরণ জোট দেখেছি, এখন আরেকটা সমীকরণ জোট দেখব। সেই সমীকরণ জোটটার বৈশিষ্ট্য কেমন আসে সে সম্পর্কে আমরা একটু জানব। আমি এখানে আরো দুটো সমীকরণ লিখতেছি। মনে করো যে 2x + 3y ইকুয়াল হচ্ছে 5। আর আরেকটা সমীকরণ যদি আমি লিখি, যে এখানে যদি লেখা হয় 4x + 6y ইকুয়াল হচ্ছে 10। দেখো আমি এখানে দুটো সমীকরণ লিখেছি। একটা সমীকরণ হচ্ছে 2x + 3y ইকুয়াল হচ্ছে 5, আর একটা সমীকরণ হচ্ছে 4x + 6y ইকুয়াল হচ্ছে 10। এখানেও আমি দুটো সমীকরণ লিখেছি। এই সমীকরণ দুটোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন ধারণা নিব যে এর বৈশিষ্ট্যগুলো কেমন আসে। এই সমীকরণও কিন্তু একই বৈশিষ্ট্য, এটাও দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। দেখো এখানে চলক কিন্তু দুইটা আছে, আর একটা x আর একটা y, একটা x চলক একটা y চলক, একটা কনস্ট্যান্ট মান আছে দুইজনেরই ক্ষেত্রে। এই যদি কখনো এই কনস্ট্যান্ট মান শূন্য থাকে, তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিন্তু আজকে জানবো। যদি কনস্ট্যান্ট মান শূন্য হয়ে যায়, তার বৈশিষ্ট্যগুলো কেমন হয় সেটা সম্পর্কে আমরা কিন্তু আজকে ক্লাসে জানবো ইনশাআল্লাহ। তো এখান থেকে যেটা দেখতেছি আমরা, এখানে যে সমীকরণ আমরা পাচ্ছি, দুটো সমীকরণ পেয়েছি।
দুটোই সমীকরণ দেখো সরল সমীকরণ, এখানেও চলকের ঘাত 1, এখানেও চলকের ঘাত 1, এখানে y এর ঘাত 1, এখানে y এর ঘাত 1। তাহলে আমরা কি পাই? প্রথমে আগের বেসিকের মতন আমরা পাই না, প্রথমে লিখবো আমরা এখানে x এর সহগের অনুপাত, x এর সহগ x এর সহগের অনুপাত হচ্ছে, এখানে x এর সহগ 2 আর এখানে x এর সহগ হচ্ছে 4, তাহলে x এর সহগের অনুপাত হচ্ছে 2/4। 2/4 কাটাকাটি করলে হচ্ছে 1/2। এরপর y এর সহগের অনুপাত পাচ্ছি আমরা 3/6, একে কাটাকাটি করলে পাচ্ছ 1/2। তো দেখো তোমরা যখন এরকম একই চিহ্ন এবং একই মান, একই চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন এখানেও প্লাস চিহ্ন, আর দুইজনের ক্ষেত্রে x এবং y এর সহগ, x এর সহগ যা, এখানে y এর সহগ দেখো একই মান পেয়েছো, দুটো মান একই পেয়েছি আমরা। তো যখন দেখবো দুটো মান আমরা একই রকম পেয়েছি, দুটো মানের মান একই পেয়েছি আমরা, তখন একটা মজার বেসিক দেখবো যে এখান থেকে যে দুটো মান দেখবো যদি সমান হয়ে যায় তখন আমরা কনস্ট্যান্টের দিকে ধাবিত হব, কনস্ট্যান্টের মানটা বের করার চেষ্টা করব। আর যদি আলাদা হয় তাহলে কনস্ট্যান্টের দিকে যাব না। দেখতেছি দুটো মানই একই, এখন আমরা কনস্ট্যান্টের মানটা বের করব, তখন লিখতে হবে ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। ধ্রুবক পদের অনুপাত আমরা এখান থেকে পাচ্ছি 5/10। তো দেখতেছি এটাকেও কাটাকাটি করলে 1/2 হয়। দারুণ একটা ব্যাপার পেলাম আমরা এখান থেকে। কনস্ট্যান্ট, এই যে সমীকরণ, দুটো সমীকরণ জোট ছিল এখানে, সমীকরণ জোট, এই দুটো সমীকরণ জোটের থেকে আমরা দেখলাম x এর সহগের অনুপাত যেটা এসেছে, y এর সহগের অনুপাত খেয়ে একই এসেছে, এবং কনস্ট্যান্ট পদের অনুপাতের মানও দেখো একই এসেছে। তাহলে তিনটা মান একই এসেছে। তো তখন এখান থেকে আমরা কি পাই? আমরা পাচ্ছি তিনটা মানই সমান, 1/2 1/2 1/2। x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত। যখন তিনটা মান সমান হবে তখন এই সমীকরণ বলা হয় যে একাধিক সমাধান বিদ্যমান আছে। এর বেসিক সম্পর্কে আমি বলবো যে একাধিক সমাধান বলতে আসলে কি বোঝানো হচ্ছে, একাধিক সমাধানটা আসলে কি সেটা আমরা জানবো। একাধিক সমাধান বিদ্যমান, এটা জানলাম, একাধিক সমাধান বিদ্যমান সম্পর্কে জানলাম। এটা আমরা বিস্তারিত সম্পর্কে একটু পরে জানবো। একাধিক সমাধান বিদ্যমান। নির্ভরশীল, নির্ভরশীলের আগে বলি সামঞ্জস্য। সামঞ্জস্য, এরপরটা হচ্ছে নির্ভরশীল। এখন এই বেসিক গুলো সম্পর্কে আমাদের জানা দরকার। একাধিক সমাধান বিদ্যমান স্যার, সেটার অর্থ অনেকে বুঝতে কষ্ট হয়। একাধিক সমাধান স্যার আসলে সেটা কি? একাধিক সমাধান বলতে বোঝানো হচ্ছে যে দেখো এই দুটো সমীকরণ কিন্তু আসলে একটা সমীকরণ বহন করে। যদি তুমি গ্রাফ পেপারে রেখ অঙ্কন করো এবং এখানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি y ভিন্ন ভিন্ন মান নির্ণয় করো, তার জন্য তুমি যে রেখাটা এখান থেকে পাবে, একইভাবে আমরা দেখতে চাই যে এই দুই সমীকরণের আলাদা রেখা পাওয়া যায় কিনা। তুমি দেখবা যদি এখানে x এর মান, যদি এখানে x এর মান 0 হয় তাহলে y এর মান পাওয়া যায় হচ্ছে 5/3। 5/3 মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং একটা মান, তখন x এর মান কিন্তু 0। x এর মান 0 আর y এর মান 5/3, তার মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং। তো একটা মান হচ্ছে x এর মান 0, x এর মান 0 আর y এর যদি মান পাওয়া যায় তাহলে এরকম একটা জায়গায় মনে করো একটা বিন্দু পেলে, এবার y এর মান 0 ধরো, x এর মান লেখো, x ইকুয়াল পাচ্ছ হচ্ছে y এর মান 0, x এর মান পাচ্ছ তুমি 5/2 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, এরকম একটা জায়গায় পাচ্ছ। রেখাটা এরকম একটা রেখা তুমি মনে করো এখান থেকে পেলে। সাপোজ এই যে রেখাটা তোমরা এখান থেকে পেলে, এই যে রেখাটা তোমরা এখান থেকে পাচ্ছ, যে রেখাটি পাচ্ছ এখান থেকে, সেই রেখাটি দেখো, এর জন্য যে রেখাটা তুমি পাবে, খুব মজার একটা ব্যাপার হচ্ছে এই সমীকরণের জন্য তুমি একই রেখা পাবে। তার মানে এই দুটো সমীকরণের জন্য তুমি একটা রেখাই পাবে, আলাদা কোনো রেখা পাবে না। যার জন্য একে বলা হয়েছে নির্ভরশীল। নির্ভরশীল বলার কারণ হচ্ছে এটা এবং এটা, এই যে পরস্পর নির্ভরশীল আমরা বলি, পরস্পর নির্ভরশীল অর্থ হচ্ছে এর মাধ্যমে একে পাওয়া যায় আবার এর মাধ্যমে একে পাওয়া যায়। যেমন তুমি যদি এই সমীকরণকে 2 দিয়ে ভাগ করো তোমরা, তাহলে দেখো এটাকে পাচ্ছ, আবার এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে এটাকে পাচ্ছ।
এবং গ্রাফ পেপারে যদি তুমি রেখা অঙ্কন করতে চাও তাহলে এই রেখাটা পাবে, একটি মাত্র রেখা পাবে। এই সমীকরণের জন্য তুমি যে রেখাটি পাবে এই সমীকরণের জন্য তুমি ওই একই রেখা পাবে, তোমার এই ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো রেখা আসবে না। তার মানে হচ্ছে এই দুটো সমীকরণ মূলত হচ্ছে একটা সমীকরণের বহিঃপ্রকাশ। 2 গুণ করেছো তাই এটা পেয়েছো, অথবা 2 দ্বারা ভাগ করলে, একে 2 দ্বারা ভাগ করলে তুমি এটাকে পেয়ে যাবে। যার জন্য এখানে বলা হয় একাধিক সমাধান বিদ্যমান। তার মানে হচ্ছে যদি তুমি এখন বলো স্যার আমার এই সমীকরণটা নেই, আমি এই সমীকরণের ক্ষেত্রে এখন যদি বলি এখানে x এর ভিন্ন ভিন্ন মান বসাবো তাহলে y এর ভিন্ন ভিন্ন মান পাবো, বা y এর ভিন্ন ভিন্ন মান বসাবো x এর ভিন্ন ভিন্ন মান পাবো, হ্যাঁ তুমি পাবে। এর অর্থ হচ্ছে সেই যতগুলো বিন্দু তুমি তৈরি করতে পারবে এই সমীকরণের মাধ্যমে একাধিক বিন্দু, একই বিন্দু তৈরি করতে পারবে। তার মানে হচ্ছে যখন তুমি একটা সমীকরণ, স্বাধীন সমীকরণ লেখো, যেমন x + y = 3, যদি তুমি এখানে x এর মান 0 ধরো, যদি তোমরা এই সমীকরণে যদি তোমরা লেখো x = 0 তাহলে তোমরা y পাচ্ছ 3। একইভাবে যদি তোমরা বলো y = 0 তাহলে x পাচ্ছ 3। এরকম শুধু নয়, এই দুটো বিন্দু পেলাম, এই ক্ষেত্রে বিন্দুটা পেলাম আমরা 0,3, আরেকটা বিন্দু পেয়েছি আমরা 3,0। এখন প্রশ্ন স্যার আর বিন্দু নেই? লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু এখান থেকে তুমি বের করতে পারবে। তুমি ধরো এখন x এর মান ধরো 1, যদি তুমি x এর মান এখন এখান থেকে যদি x এর মান 1 ধরো, x = 1 হলে দেখো y পাচ্ছ হচ্ছে 2। যদি তুমি বলো স্যার y = 1 ধরবো তাহলে x পাচ্ছ হচ্ছে 2। তার অর্থ হচ্ছে এই সমীকরণে তুমি লক্ষ লক্ষ সমাধান বিন্দু বের করতে পারবে, হাজার হাজার সমাধান বিন্দু বের করতে পারবে। যার জন্য এখানে এই মিনিংটা বলা হয়েছে যে একাধিক সমাধান বিদ্যমান, এই সমীকরণের একাধিক সমাধান বিদ্যমান। আর সামঞ্জস্য মানে বুঝতেই পেরেছো যে সমাধান যোগ্য। তার মানে হচ্ছে সমাধান বলতে বোঝানো হচ্ছে যে এই সমীকরণ থেকে তুমি একাধিক বিন্দু বের করে গ্রাফ পেপারে স্থাপন করতে পারতেছো এবং প্রত্যেকটি বিন্দুর জন্য তোমার সমীকরণটি সত্য হচ্ছে। তাই সামঞ্জস্য মানে সমাধান করা যায়। আর নির্ভরশীল বলতে বোঝানো হচ্ছে যে এই একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই সমীকরণের মাধ্যমে যেমন এই সমীকরণকে পাওয়া যায়, এই সমীকরণের মাধ্যমে এই সমীকরণকে পাওয়া যায়, আর দুইজনের মূলত একটি মাত্র রেখা পাওয়া যায়। এটাকে বলা হয় নির্ভরশীলের মিনিং, ব্যাখ্যা বোঝানো হলো। তাহলে আমরা দেখলাম যে পুরো সমীকরণ থেকে একাধিক সমাধান কখন পাওয়া যায়, সামঞ্জস্য হয় কখন, আর নির্ভরশীল কখন হয়। আরো কয়েকটা বেসিক আমরা পরপর দেখব। তার এখন সামনের দিকে যাচ্ছি, আরো কিছু বেসিকের দিকে আমরা সামনে অগ্রসর হব। দেখো আমি এখন আরেকটা সমীকরণ লিখতেছি এখানে, যেমন 2x + 3y = লিখলাম মনে করো 5। আরেকটা সমীকরণ লিখলাম যে 4x + 6y = লিখলাম হচ্ছে 7। তো তুমি দেখতেছো যে এখানে সব মিল আছে। x এর সহগ দ্বারা অনুপাত, x এর সহগ দ্বারা অনুপাত আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। x এর সহগ দ্বারা অনুপাত হচ্ছে 2/4 = হচ্ছে 1/2, আর y এর সহগ দ্বারা অনুপাত তোমরা এখান থেকে পাচ্ছ 3/6 = হচ্ছে 1/2। দেখো x এবং y এর সহগ যখন সমান হবে তখন কিন্তু তোমরা ধ্রুবক পদের সহগ বের করতে বাধ্য। দেখতেছো x এর সহগ 1/2 হয়েছে, y এর সহগ 1/2 হয়েছে, তুমি এখন ধ্রুবকের সহগ বের করতেছো, তখন তোমরা লিখতেছো ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত, ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত, ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত যখন বের করতেছি আমরা তখন লিখতেছি 5/7। যখন তুমি লিখতেছো 5/7 তোমরা দেখতেছো এই দুজনের সঙ্গে এর কোনো মিল নেই, তখন এখানে লিখতেছি আমরা পাই কি পাই আমরা সেটা একটু দেখি। আমরা পাই 1/2 = 1/2 5/7। তিনজন পরস্পর সমান হয়নি, দেখো এই দুজন সমান কিন্তু এটা সমান না, তখন এই দুটো সমীকরণের আসলে কোনো সমাধান করা যায় না। তখন আমরা লিখি যে আসলে কোনো কিছুই হয় না, তখন আমরা লিখি যে অতএব সমীকরণ জোট এর কোনো সমাধান নেই। এর অর্থ হচ্ছে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই। অসামঞ্জস্য কেন? যখন তুমি এখানে 2 দিয়ে গুণ করবা, গুণ করার পরে বিয়োগ করবা, তখন দেখবা যদি আমি এখানে করে দেখাতে চাই তোমাদের, এই সমীকরণের সাথে যদি আমি 2 দিয়ে গুণ করে ফলাফল লিখি 2x + 6y = হচ্ছে 10, আর নিচেরটাও দেখো 4x + 6y = হচ্ছে 7। তখন যদি তোমরা বিয়োগ করার পরে দেখতেছো যে এই যে চলকের এখানে হচ্ছে 2 তে গুণ করলে এখানে হবে হচ্ছে 4x হবে। তো
তো গুণ করার পরে বিয়োগ করে দেখতেছো যে তোমাদের এখানে সব কেটে গেছে, কিছু থাকে না, এই পাশ থাকে 0 আর ওই পাশ থেকে তোমরা পাচ্ছ 10 থেকে 7 গেলে থাকে 3। তার মানে হচ্ছে কোনো কিছু কোনো চলকই নেই, ইকুয়াল হচ্ছে 3 পাচ্ছ। কি করবে তুমি এই 3 কে দিয়ে? 3 যদি কোনো পরিচয় এই পাশে না থাকে তো 3 কে দিয়ে তুমি কি করবে? তুমি এর সঙ্গে এই ইকুয়েশনের সঙ্গে যখন 2 গুণ করে এটা পেয়েছো আর যোগ বিয়োগ করলে তুমি শুধু পাচ্ছ 3। তো 3 যদি কোনো পরিচয় বহন না করে তখন কোনো সমাধানই আসলে হয় না। তাই আমরা বলি যে অসামঞ্জস্য মানে সমাধান করা যায় না। অসামঞ্জস্য বলতে বোঝানো হচ্ছে সমাধান করা যায় না, আর কোনো সমাধান নেই এবং অনির্ভরশীল। একজনের মাধ্যমে তো আর সমাধানই করা যায় না, তো একজনের মাধ্যমে আরেকজনকে পাবে বা কিভাবে তুমি? যাই তুমি বলেছো এখানে অনির্ভরশীল, তার মানে একজন আরেকজনের মাধ্যমে প্রকাশ করা যায় না। এই সমীকরণ সম্পর্কে আমরা জানলাম, যেটার পরিচয় হচ্ছে সমাধান নেই, অনির্ভরশীল, অনির্ভরশীল, অসামঞ্জস্য। অসামঞ্জস্য, অসামঞ্জস্যের একটা মিনিং আমরা জানি সঙ্গতিপূর্ণ, যেটাকে আমরা বলি সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ। সামঞ্জস্য, এটাকে আরেকটা নাম বলা হয় সঙ্গতিপূর্ণ। সঙ্গতিপূর্ণ, এই সঙ্গতিপূর্ণ যাকে বলে, সামঞ্জস্য তাকে বলে, এই সম্পর্কে আমরা জানলাম। আমি তোমাদের সাথে 3টা ইকুয়েশন নিয়ে আলোচনা করেছি। আমরা এখন আর একটু সামনের দিকে যাব, যে এই সমীকরণগুলোর আরো কিছু কিছু ভিন্ন রূপ আমরা দেখতে পাই, সেগুলোর বৈশিষ্ট্য কেমন হতে পারে আর সেই বৈশিষ্ট্যগুলো দ্বারা আমাদের সমাধানগুলো কেমন আসতে পারে সে সম্পর্কে আমরা এখন একটু জানব। এছাড়া আরো কিছু কিছু সমীকরণ আমরা দেখতে পাই, যেমন যদি কখনো দেখো 2x + 3y ইকুয়াল হচ্ছে 0, আরেকটা সমীকরণ পাচ্ছ মনে করো 3x + 7y ইকুয়াল হচ্ছে 5। এর বৈশিষ্ট্য কিন্তু আমি তোমাদেরকে দেখাই। যদি একটা সমীকরণের ফলাফল 0 থাকে এবং আরেকটা মান যদি 5 আসে, তখন তার বৈশিষ্ট্যগুলো কেমন আসবে বা তার সেই সমীকরণের সমাধানগুলো কতগুলো হবে। তো এটার মিনিংটা হচ্ছে, আমি যে প্রথমে 1 নম্বর যেটা দেখিয়েছিলাম, সেই 1 নম্বরে দেখো সকল বৈশিষ্ট্য এখানে বহন করে। এখানে x এর সহগের অনুপাত তোমরা পাচ্ছ 2/3, y এর সহগের অনুপাত তোমরা পাচ্ছ, দেখো এখান থেকে পাচ্ছ 3/7। তোমরা দেখতেছো এই দুইজন নট ইকুয়াল, এই দুজন কিন্তু সমান নয়। এই দুজন যদি সমান না হয় তাহলে 1 নম্বর সমীকরণের যে বৈশিষ্ট্যগুলো আমরা শিখেছিলাম, যে দুটো সমীকরণের যে বৈশিষ্ট্যগুলো আমরা শিখেছিলাম, যে সামঞ্জস্য, সামঞ্জস্য, একটি মাত্র সমাধান বিদ্যমান এবং পরস্পর অনির্ভরশীল। 1 নম্বরে যে তথ্য শিখেছিলাম আমরা, 1 নম্বরে যে ফলাফল শিখেছিলাম, সেই ফলাফলগুলো কাউন্ট করবে এখান থেকে। 2 নম্বরে যদি আমি আরেকটা দেখাই, 2x + 4y ইকুয়াল হচ্ছে মনে করো 0। আরেকটা সমীকরণ লিখলে তোমরা 6x + 12y ইকুয়াল হচ্ছে 0। দেখো আমি এখানে দুটো সমীকরণ লিখেছি, যে সমীকরণ দুটোর ইকুয়েশনের পরে দেখো দুটোর ক্ষেত্রে 0 আছে। এখন শিক্ষার্থীর মনে প্রশ্ন জাগে, স্যার এরকম কোন ইকুয়েশনের সমাধান কিন্তু আমরা দেখিনি। তো এরকম ইকুয়েশন যখন তুমি পাবে তখন তুমি দেখতেছো এখানে x এর সহগের অনুপাত পাচ্ছ 2/6 মানে হচ্ছে 1/3, এখানে y এর সহগের অনুপাত পাচ্ছ তোমরা 4/12, সেটার মানও দেখো 1/3। যখন এই দুটো মান সমান হবে এবং ডান পক্ষে শূন্য থাকবে, ডান পক্ষে দুটো মানই একই থাকবে, ভালো করে খেয়াল করব আমরা, ডান পক্ষে দুটো মান দেখো শূন্য আছে, দুটোই শূন্য আছে, একই ফলাফল আছে, তখন 2 নম্বরে যে তথ্যগুলো হয়েছিল সব সম্ভব, সব হয়, সব হয়, সবকিছু সম্ভব। যেমন এই দুটো সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে এরা সামঞ্জস্য, এরা পরস্পর নির্ভরশীল এবং এদের একাধিক সমাধান বিদ্যমান। তার মানে 2 নম্বর থেকে আমরা যেটা শিখেছিলাম, যদি ডান পক্ষে শূন্য থাকে তখন এই দুটো সমীকরণের সকল বৈশিষ্ট্য এরা বহন করে, এরা পরস্পর সামঞ্জস্য হয়, এরা পরস্পর, এদের বৈশিষ্ট্যগুলো সবকিছুই হয় এই 2 নম্বরের বৈশিষ্ট্য অনুযায়ী, সামঞ্জস্য, নির্ভরশীল এবং একাধিক সমাধান বিদ্যমান। তাহলে আমরা আরো একটা বেসিক সম্পর্কে জানলাম, যে যদি কখনো এই পাশে 0 থাকে এবং এরা যদি অসমান হয়, আর যদি এই পাশে দুটোই 0 হয়, তখন বৈশিষ্ট্যগুলো কেমন আসে। তাহলে আমরা 12.1 এর যতগুলো বেসিক আছে আজ এই অধ্যায়ে, সবগুলো বেসিক সম্পর্কে আমরা জানলাম। আমি মোট 5টা বেসিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। 1 নাম্বার, 2 নাম্বার, সাথে এই দুটোরও মিল আছে। তাহলে এই দুটোর মূল বেসিক হচ্ছে এখানে 3টা। এটার ক্ষেত্রে একটি সমাধান হয়, একটি, এটার ক্ষেত্রে আছে একাধিক, আর এটার ক্ষেত্রে নেই, কোনো সমাধান নেই। আর এই দুটোর বৈশিষ্ট্য, এই দুটোর বৈশিষ্ট্যে প্রথম দুটোর সঙ্গে মিলে যায়। তার মানে মূল বেসিক কিন্তু 3টা। এখানে মূল বেসিক হচ্ছে 3টা। তো 12.1 এ আমরা যতগুলো বেসিক আছে 2 চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান বের করার সম্পর্কে, তোমরা দেখবে অনেক বোর্ড পরীক্ষায় আসছে 5 নম্বর প্রশ্নে, যে দুটো সমীকরণ দিয়ে দিয়ে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে এদের
সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখো। সাধারণ বৈশিষ্ট্য বলতে বোঝানো হয় এই, যা তোমাদের এখন জানানো হলো, এইগুলো আছে সমীকরণগুলো সাধারণ বৈশিষ্ট্য।